কিন্তু এই মুহূর্তে তৈরি হতে হতে ওরা কি কেউ জানতো যে আজ ইউনিভার্সিটিতে ওদের জন্য ঠিক কি অপেক্ষা করছে? যদি সেই বিপদের আভাসটুকু আগে থেকে পেত, তবে হয়তো তারা অন্য কোনো ব্যবস্থা নিয়েই বের হতো। অবশ্যই নীলাঞ্জনা এত কাঁচা খেলোয়াড় নয়। মিহালকে যে বা যারাই কিডন্যাপ করানোর সাহস দেখিয়েছে, তাদের উপযুক্ত শিক্ষা তো তাকে দিতেই হবে। আর সেই উদ্দেশ্যেই সে নিজের মোবাইল ফোনটি ফুল চার্জ দিয়ে সঙ্গে করে নিয়ে নিল, কারণ এই ফোনেই জমা আছে লিসার করা সমস্ত কুকীর্তি আর ষড়যন্ত্রের অকট্য প্রমাণ। আজকে লিসাকে সে কেবল মুখে থ্রেট বা হুমকি দিয়ে ছেড়ে দেবে না, বরং তাকে তার পাপের চরম শাস্তি পাইয়েই ছাড়বে। নীলা নিজের সুন্দর জামাটির উপর একটা মার্জিত বোরকা আর হিজাব সুন্দর করে জড়িয়ে নিল। তারপর ধীর পায়ে নিচে নেমে এলো। সকালের খাওয়া দাওয়ার পর্ব চটপট শেষ করে অবশেষে তিনজন মিলে একসাথে বাড়ির বাইরে বের হলো। নীলা আর ইকরা চেয়েছিল নিজেরা আলাদা কোনো গাড়িতে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হতে, কিন্তু মিহাল পাশে থাকতে কি আর তা কখনো সম্ভব? নিজের বউ আর বোনের মতো ইকরাকে সে এভাবে একা ছাড়তেই রাজি নয়। শেষ পর্যন্ত মিহালের জেদ আর ভালোবাসার কাছে বাধ্য হয়ে ওদের দুজনকে মিহালের গাড়িতেই গিয়ে উঠতে হলো। মিহালের গাড়ি তখন তীব্র গতিতে ছুটে চলল ইউনিভার্সিটির দিকে, যেখানে পর্দার আড়ালে অপেক্ষা করছে এক নতুন ঝড়। গাড়ি এসে থামলো ইউনিভার্সিটি পার্কিং হলে। গাড়ি থামাতেই নীলা এবং ইকরা চট করে গাড়ি থেকে নেমে পড়ল। ইকরা এগিয়ে যেতে লাগলো। নীলা যেই না সামনের দিকে অগ্রসর হবে, তখনই মিহাল তার হাত শক্ত করে ধরে ফেলল। নীলা থমকে দাঁড়ালো এবং মিহালের দিকে তাকালো। মিহাল তার দিকে নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মিহাল নীলার হাত ধরে ধীরে ধীরে নীলাকে নিজের কাছে টানলো। নীলা কিছুটা ঘাবড়ে গেল। মিহাল নীলার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমার পাওনা কিন্তু এখনো বাকি আছে। বলেই নীলার ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো এবং হাত উঠিয়ে নীলার মুখের মাস্ক খুলতে লাগলো। তখন নীলা মিহালের হাত ধরে ফিসফিস করে বলল, আমরা এখন ইউনিভার্সিটিতে। আপনি আমার প্রফেসর এবং আমি আপনার স্টুডেন্ট। বিহেভ ইয়োরসেলফ, প্রফেসর। মিহাল নিজের ঠোঁট কামড়ে মুচকি হাসল এবং অবশেষে নীলাকে নিজের বাহুডোর থেকে ছেড়ে দিল। মুক্তি পেতেই নীলা এক দৌড়ে পার্কিং লট থেকে বের হয়ে সোজা হলের দিকে চলে গেল। কিন্তু মনের সুখে পথ চলতে থাকা এই যুগল বিন্দুমাত্র টের পেল না যে একটু আগেই তাদের সেই নিভৃত ও ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি গোপনে ক্যামেরাবন্দি করা হয়েছে। আর সেই ছবিগুলো খুব শীঘ্রই তাদেরই বিরুদ্ধে এক মস্ত বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। সবচেয়ে বড় সত্য হলো, এই জঘন্য কাজটি অন্য কেউ নয়, স্বয়ং লিসা নিজে করেছে। সেই দিনটিতে যখন লিসা নিজের ঘরে বসে ব্যর্থ ষড়যন্ত্রের গ্লানিতে চরম ডিপ্রেশনে ভুগছিল, ঠিক তখনই তার এক বান্ধবী তাকে কিছু অপ্রত্যাশিত ছবি মেসেজ করে পাঠায়। ছবিগুলো ছিল মিহাল আর নীলার অতি গোপনের সেই আকস্মিক বিয়ের। কাকতালীয়ভাবে লিসার সেই বান্ধবীর আপন ভাই ছিল মিহালের সেই বিশ্বস্ত বন্ধু, যে মিহাল আর নীলার বিয়ের জন্য ইমাম সাহেবকে ডেকে এনেছিল। ভাইয়ের ফোনে যখন সেই বান্ধবীটি তাদের ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর মিহালের সাথে নতুন আসা ছাত্রী নীলার বিয়ের ছবিগুলো দেখে, সে এক মুহূর্ত দেরি করেনি। ভাইয়ের অজান্তেই সে ছবিগুলো নিজের ফোনে ট্রান্সফার করে নেয় এবং পরক্ষণে লিসার ফোনে ফরওয়ার্ড করে দেয়। সাথে এই বিস্ফোরক খবরটিও দেয় যে মিহাল অলরেডি অন্য একজনকে বিয়ে করে ফেলেছে। এই ছবি আর বিয়ের খবরটি পাওয়া মাত্রই লিসা যেমন একদিকে চরম অবাক আর রাগে অন্ধ হয়ে গিয়েছিল, ঠিক অন্যদিকে তার শয়তান মগজে খেলে গিয়েছিল এক নতুন চাল। তার মনে হয়েছিল এই ছবিগুলোই হতে পারে মিহালকে নীলার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চিরকালের জন্য নিজের করে পাওয়ার এক মোক্ষম হাতিয়ার। আর সেই নোংরা ধান্দা নিয়েই সে আজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিজের জাল বিছিয়ে ও পেরে বসে আছে। আসলে প্রথম যেদিন মিহাল এই ইউনিভার্সিটিতে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল, সেদিন প্রথম দেখাতেই লিসা তার উপর পুরোপুরি ক্রাশ খেয়েছিল। মিহাল তখন লিসার বাবার কেবিনেই বসেছিল। টেবিলে রাখা সিভিতে মিহালের ছবি আর ব্যক্তিত্ব দেখে লিসা এতটাই মুগ্ধ হয় যে সে তখনই নিজের বাবার কাছে একটি অদ্ভুত আবদার করে বসে। সে তার বাবাকে জোরাজুরি করে বলে মিহালকে প্রফেসরের পদে নিয়োগ দেওয়ার সময় মূল চুক্তিপত্রের সাথে যেন অতিরিক্ত একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়। আর সেই শর্তটি ছিল, প্রফেসর পদে যোগ দেওয়ার পরবর্তী 3 বছরের মধ্যে সে কোনোভাবে বিয়ে করতে পারবে না।
আর যদি করতেই হয় তবে ইউনিভার্সিটির বিশেষ পারমিশন নিয়ে করতে হবে। যদি এই সময়ের মাঝে সে কোনো পারমিশন ছাড়াই বিয়ে করে ফেলে তবে তৎক্ষণাৎ তার এই সম্মানজনক চাকরিটি হাতছাড়া হয়ে যাবে। মিহালও তখন কোনো কিছু না ভেবেই সেই চুক্তিপত্রে স্বাক্ষর করে দিয়েছিল, কারণ সে নিশ্চিত ছিল যে আগামী ৩ বছরের মধ্যে বিয়ের পিঁড়িতে বসার কোনো পরিকল্পনাই তার নেই। তাছাড়া তখন বিয়ের প্রতি তার বিন্দুমাত্র কোনো আগ্রহও ছিল না। ওদিকে লিসা মনে মনে এক গোপন চাল বুনেছিল, তার মতো এমন সুন্দরী ও আধুনিক মেয়ে এই প্রফেসরকে বড়জোর ১ সপ্তাহের মধ্যে পটিয়ে নিজের প্রেমের ফাঁদে বন্দি করে ফেলবে। অথচ দেখতে দেখতে ২ বছর পার হয়ে গেল। লিসা আজও মিহালকে বশ করতে পুরোপুরি ব্যর্থ। আর আজ যখন সে জানতে পেরেছে মিহাল অলরেডি চুক্তির খেলাপ করে বিয়ে করে ফেলেছে, তখন তার শয়তান মগজে নতুন এক নোংরা চাল খেলে গেল। সে মনে মনে মিহালকে এক কঠিন শর্ত দেওয়ার ছক কষল। মিহাল যদি নিজের চাকরি আর সম্মান বাঁচাতে চায় তবে তাকে এখনই নীলাকে ডিভোর্স দিয়ে লিসাকে বিয়ে করতে হবে, অন্যথায় তার ক্যারিয়ার সে চিরতরে ধ্বংস করে দেবে। এসব কুটিল চিন্তা ভাবনা করে লিসা নিজের ঠোঁটের কোণে এক কুৎসিত শয়তানি হাসি হাসল। এরপর সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে একটু আগে পার্কিং লটে তোলা নীলা আর মিহালের সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো ইউনিভার্সিটির অফিসিয়াল স্টুডেন্ট গ্রুপে আপলোড করে দিল। কারণ লিসা খুব ভালো করেই জানে মিহাল আর নীলার আইনি বিয়ে হয়ে গেছে, কিন্তু ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রী বা অন্য কোনো স্টাফ তো আর এই সত্যটি জানে না। লিসার ধারণা অনুসারে চাকরি বাঁচানোর তাগিদে মিহাল সবার সামনে নীলাকে নিজের বিবাহিত স্ত্রী বলে স্বীকার করার সাহস পাবে না। আর সে যদি চুপ থাকে বা অস্বীকার করে তবে গোটা ইউনিভার্সিটিতে প্রফেসরের সাথে ছাত্রের চরিত্র নিয়ে এক কলঙ্কজনক অপবাদ রটে যাবে, যাতে নীলার মুখ দেখানোর আর কোনো পথ থাকবে না। নীলা ইউনিভার্সিটির গেটের কাছে যেতেই দেখল সবাই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কারো চোখে কৌতুক তো কারো চোখে হিংসা। নীলা সবার দৃষ্টির মানে বুঝতে ব্যর্থ হলো, তাই বেশি কিছু না ভেবে নিজের ক্লাসে চলে গেল। কিন্তু ক্লাসে গিয়েও তাকে একই সমস্যার সম্মুখীন হতে হলো। সবাই তার দিকে তাকিয়ে কি যেন ফিসফিস করছে। নীলা চুপচাপ নিজের ব্যাগ বেঞ্চে রেখে ব্যাগ থেকে ফোন এবং বই বের করলো। ফোন অন করতেই দেখলো গ্রুপের নোটিফিকেশন এসেছে। ভাবলো হয়তো কিছু জরুরি, তাই ফোনের লক খুলে নোটিফিকেশনে ক্লিক করলে, কিন্তু নোটিফিকেশনটি ওপেন হতেই তার হাত কেঁপে উঠল। সেখানে তার আর মিহালের কিছুক্ষণ আগের কাছাকাছি আসার ছবি এবং উপরে ফার্সি ভাষায় ক্যাপশন দেয়া, বাংলাদেশ থেকে আসা পর্দাশীল মেয়ে, ইকোনমিকে ভালো মার্কস পাওয়ার জন্য প্রফেসরকে সিরিয়াস করার চেষ্টা করছে। নিজের ব্যাপারে এমন বাজে মন্তব্য পড়ে নীলা একদম ভেঙে পড়েছে। পোস্টের নিচে অনেকেই অনেক বিশ্রী কমেন্ট করেছে। নীলার এসব দেখার সাহস হলো না। ব্যাগের ভেতর ফোন এবং বই ঢুকিয়ে ফেললো। এখন তাকে মিহালের কাছে যেতে হবে। নীলা বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চারপাশের ফিসফাস কৌতূহলী চোখ কিংবা অবজ্ঞার চাহনি কোনো কিছুর দিকেই সে তাকানোর প্রয়োজন বোধ করল না। চারিপাশটা যেন আচমকা স্তব্ধ হয়ে গেছে। এখন তার একটাই গন্তব্য মিহাল। শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজের কম্পিত পা দুটোকে টেনে টেনে সে ক্লাসরুমের দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু নিয়তি বোধ হয় আজ তার ধৈর্যের শেষ পরীক্ষা নিতেই ওত পেতেছিল। ঠিক দরজার মুখে পৌঁছতেই একজোড়া চেনা অবয়ব পথ আগলে দাঁড়ালো। লিসা। নীলার এই বিধ্বস্ত রূপ, চোখের কোণে জমে থাকা কান্নার মেঘ আর ভেঙে পড়ার উপক্রম দেখে লিসার ঠোঁটের কোণে এক পৈশাসিক আনন্দের ঝিলিক খেলে গেল। শিকারকে ফাঁদে পড়তে দেখলে শিকারী যেভাবে উল্লাস করে, লিসার চোখে মুখে ঠিক সেই হিংস্র তৃপ্তি। নীলা নিজের শুষ্ক ঠোঁট জোড়া নাড়িয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই লিসা এক পাশবিক বাঁকা হাসি হেসে আস্তিনে লুকিয়ে রাখা বিষাক্ত তীরের মতো শব্দগুলো ছুড়ে দিল। তোমার প্রফেসরের কাছে যাচ্ছ বুঝি? কি ভাবছো সে তোমাকে সবার সামনে নিজের স্ত্রী বলে দাবি করবে? লিসা এক কদম এগিয়ে এসে গলার স্বর আরো নিচু আর ধারালো করল। কখনোই না, কারণ সে আমার বাবা। এই ইউনিভার্সিটির প্রিন্সিপালের কাছে চুক্তিবদ্ধ। চাকরি পাওয়ার পর থেকে ৩ বছরের ভেতর সে কোনোভাবেই বিয়ে করতে পারবে না। অথচ ২ বছর যেতে না যেতেই সে গোপনে তোমাকে বিয়ে করে ফেলেছে। লিসার প্রতিটি শব্দ নীলার বুকে তীরের মতো ছড়িয়ে পড়ছিল। লিসা থামল না, আরো একটু ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল,
এখন তো তার সাথের চাকরিটাই চলে যাবে। তুমি কি সত্যিই চাও তোমার জন্য তোমার প্রাণপ্রিয় স্বামী প্রফেসরের চাকরিটা চলে যাক? তাই পা বাড়ানোর আগে যা করবে একটু বুঝে শুনে করো। মুহূর্তে নীলার পায়ের নিচের মাটি যেন সরে গেল। এই প্রথমবার এক তীব্র হিমশীতল ভয় গ্রাস করলো তাকে। এই ভয় নিজের অপমানের জন্য নয়, নিজের লাঞ্ছনার জন্য নয়, এই ভয় তার মিহালের জন্য। একটু আগে যে মেয়েটি নিজের চরিত্র নিয়ে ওঠা নোংরা গুজবে ক্ষতবিক্ষত হচ্ছিল, এখন সেই ক্ষতকেও তার আর বড় মনে হলো না। তাকে তীব্রভাবে ভাবিয়ে তুলল মিহালের ভবিষ্যৎ। মিহাল তার শিক্ষকতা, তার এই চাকরিটাকে কতটা ভালোবাসে তার নীলার চেয়ে ভালো আর কে জানে। নিজের ভালোবাসার অজুহাতে সে মিহালের এত বড় স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিতে পারে না। ধীরে ধীরে অবশ হয়ে আসা পা দুটোকে সে গ্লাসের বাইরে বাড়ানোর সিদ্ধান্ত থেকে গুটিয়ে নিল। দরজার চৌকাঠের এপাশেই পাথর মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে রইল সে। বুকের ভেতর তখন এক অদৃশ্য ঝড় সবকিছু উলট পালট করে দিচ্ছে। ঠিক তখনই করিডোর দিয়ে তীব্র বেগে ছুটে আসার শব্দ পাওয়া গেল। একটু আগেই সোশ্যাল মিডিয়ার সেই পোস্টটি নজরে পড়েছিল ইকরার। নিজের ক্লাস ফেলে সে হন্যে হয়ে খুঁজছিল নীলাকে। দরজায় লিসাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর ভেতরে নীলার এই পাংশুটি মুখ দেখে সে আসল সত্যিটা আজ করতে পারল। ইকরা লিসাকে একপাশে ঠেলে সজোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। এক ছোটে নীলাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে বলতে লাগলো, নীলা, তুই একদম ভেঙে পড়িস না রে। আমি আছি তো তোর সাথে, সব ঠিক হয়ে যাবে। ইকরার সেই সান্ত্বনার চাদরটুকু জড়িয়ে ধরে নীলা শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল, যার সীমানা পেরিয়ে কেবলই এক অনিশ্চিত অন্ধকার দানা বাঁধছিল। কেবিনে পা রেখে ক্লান্ত শরীরে চেয়ারটায় এলিয়ে পড়ল মিহাল। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে চোখ রাখতেই স্তব্ধ হয়ে গেল সে। ঠিক একই পোস্ট যা মুহূর্তের মধ্যেই তার চোখের চাবুক হয়ে ধরা দিল। সেখানে নীলাকে জড়িয়ে লেখা হয়েছে চরম কুৎসিত নোংরা কিছু কথা। মুহূর্তেই পায়ের রক্ত মাথায় চড়ে উঠল মিহালের। অপমানে আর তীব্র আক্রোশে তার পুরো শরীর কাঁপতে লাগলো। আর নয়, অনেক সহ্য করেছে সে। সমাজ আর লোক লজ্জার তোয়াক্কা না করে এখনই সময় নীলাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে সবার সামনে টেনে নেয়ার। ভেতরের জ্বলন্ত ক্ষোভ বুকে চেপে আর একটা সেকেন্ডও অপচয় করল না সে। চেয়ার ছেড়ে ঝড়ের বেগে উঠে দাঁড়ালো। তার প্রতিটি পদক্ষেপ এখন শুধু নীলার অভিমুখে। করিডোর দিয়ে ঝড়ের বেগে ছুটে আসছিল মিহাল। তার এলোমেলো চুল আর চোখে মুখে ফুটে ওঠা তীব্র আক্রোশ দেখে ক্যাম্পাসের সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। অন্যান্য প্রফেসররা নিজেদের মধ্যে ইশারায় অবাক হয়ে জানতে চাইলেন শান্ত ভদ্র মিহাল স্যারের আজ কী হয়েছে। কাকতালীয়ভাবে প্রিন্সিপাল নিজেই তখন বাইরে দাঁড়িয়েছিলেন। নিজের ইউনিভার্সিটির একজন নামকরা প্রফেসরকে এমন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে দেখে তিনি দমে গেলেন। অমঙ্গল কিছুর আশঙ্কা করে তিনিও পা বাড়ালেন মিহালের পেছন পেছন। মিহাল যখন নীলার ক্লাসরুমের দরজায় এসে পৌঁছল, তখন ভেতরের দৃশ্যটা তার বুকে তপ্ত শেলের মতো বিদ্ধ। ক্লাসের ঠিক মাঝখানে চাতক পাখির মতো মাথা নিচু করে নিশ্চল বসে আছে তার নীলা। তার চারপাশে চেনা অচেনা মানুষগুলো তাকে লক্ষ্য করে ছুড়ে দিচ্ছে বিষাক্ত নোংরা সব মন্তব্য। সহ্য হলো না মিহালের। নিজের চোখের সামনে তার নীলাঞ্জনার এই অপমান সে কিছুতেই মেনে নিতে পারছিল না। যে মেয়েটিকে সে নিজের অর্ধাঙ্গিনী করে এনেছে, তার স্থান তো সবার উপরে। সে তো সবসময় মাথা উঁচু করে বাঁচবে, হাসবে, ডানা মেলবে। তার চোখে জল বা কপালে কষ্টের ভাঁজ দেখার কথা তো ছিল না। অথচ আজ তার দেয়া একটি গোপন সম্পর্কের কারণেই তার ভালোবাসার মানুষটি এভাবে অপরাধীর মতো মাথা নিচু করে আছে। এই চরম সত্যিটা মিহালের ভেতরটাকে এক নিমেষেই পুড়িয়ে ছারখার করে দিল। অপরাধবোধ আর ভালোবাসার এক তীব্র বিস্ফোরণ ঘটল তার বুকে। সে আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাইল না। ইকরার ঝাঁকুনিতে নীলা যখন সামনে তাকালো, তার চোখ দুটো গিয়ে স্থির হলো দরজায় দাঁড়িয়ে থাকা মিহালের ওপর। মিহালের সেই চেনা চোখে আজ কোনো কাঠিন্য ছিল না, ছিল এক বুক অপরাধবোধ আর তীব্র যন্ত্রণা। মিহালকে দেখা মাত্রই নীলা যেন এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল। মিহাল নিজের ঠোঁটচোরা নাড়িয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়ে নীলা দ্রুত পায়ে এগিয়ে গেল তার দিকে। ফিসফিসিয়ে অথচ এক অনড় আকতি নিয়ে নীলা বলল, প্লিজ এখানে কিচ্ছু বলবেন না, যা হবার হয়ে গেছে। আপনি এখনই নিজের কেবিনে চলে যান। এই ইউনিভার্সিটিতে আমরা কেবলই একজন স্টুডেন্ট আর একজন প্রফেসর, এর বাইরে কিচ্ছু না। প্লিজ চলে যান মিহাল স্যার। মিহালের বুকটা এক অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। সে অত্যন্ত আহত কণ্ঠে নিচু স্বরে বলল,
তোমাকে এই নরকের মধ্যে একা ফেলে আমি কোথাও যাব ভাবলে কি করে নীলাঞ্জনা? বিশেষ করে এমন একটা পরিস্থিতিতে যেখানে চারপাশের মানুষ তোমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিচ্ছে, তোমার পবিত্র চরিত্র নিয়ে নোংরা আঙ্গুল তুলছে। মিহালের মুখে নিজের জন্য এই আকুলতা দেখে নীলার চোখের বাঁধ ভেঙে যেতে চাইল। নোনা জল চোখের কোণ বেয়ে নামতে নিলেই সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে তা আটকে রাখার আপ্রাণ চেষ্টা করল। সে তো ভালো করেই জানে মিহাল মুখ খুললেই তার চাকরিটা হারাতে হবে। এদিকে দরজার এক কোণে দাঁড়িয়ে লিসা গভীর মনোযোগ দিয়ে দুজনের এই কথোপকথন লক্ষ্য করছিল। মিহালের কথা শুনে তার খটকা লাগলো। মিহাল কি তবে সব চুক্তি ভুলে এই মেয়েটাকে আগলে নিতে চাইছে? না, লিসা কিছুতেই এই ভালোবাসার জয় হতে দিতে পারে না। ঠিক তখনই মোক্ষম সুযোগের মতো ক্লাসের দরজার সামনে এসে দাঁড়ালেন লিসার বাবা, অর্থাৎ ইউনিভার্সিটির প্রিন্সিপাল, এবং তার পেছনের আরও কয়েকজন সিনিয়র প্রফেসর। লিসার চোখ দুটো হিংস্র আনন্দে চকচক করে উঠল। এই মোক্ষম সুযোগের সদ্ব্যবহার যে তাকে করতেই হবে। লিসা ভালো করেই জানতো সাধারণ ভাষায় বলে মিহাল তাকে থামিয়ে দেবে, তাই সে উপস্থিত সিনিয়র প্রফেসরদের দৃষ্টি আকর্ষণ করতে সরাসরি ফার্সি ভাষায় বিষ উগরে দিয়ে বলল, এই মেয়েটা প্রফেসর মিহালকে প্রলুব্ধ করার চেষ্টা করেছে। এই মেয়েকে কঠিন শাস্তি দেওয়া উচিত। লিসার মুখে ফার্সি ভাষায় এমন মারাত্মক অভিযোগ শুনে উপস্থিত প্রফেসররা স্তম্ভিত হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসরুমে নীলাকে নিয়ে ছি ছি রব উঠে গেল। চারপাশের এই নোংরা গুঞ্জন মিহালের ধৈর্যের শেষ বাঁধটুকু এক নিমিষে ভেঙে চুরমার করে দিল। সে নীলার দিকে ফিরে তপ্ত লোহা কঠিন স্বরে বলল, তোমার সব কথা মাথা পেতে নিলেও তোমার বিরুদ্ধে এই নোংরা অপবাদ আমি কোনোদিনও মুখ বুজে সইব না নীলাঞ্জনা। এখন সময় এসেছে সবাইকে আসল সত্যটা জানানোর জন্য। মিহালের এই বজ্র কঠিন ঘোষণা শুনে নীলা আর লিসা দুজনেই একসঙ্গে আতঙ্কে শিউরে উঠল। নীলা চায় না মিহাল সত্য বলে নিজের এত কষ্টের চাকরিটা এভাবে হারিয়ে ফেলুক, আর লিসা চায় না মিহাল সত্য প্রকাশ করে নীলার গায়ে লাগা কলঙ্কের দাগটা ধুয়ে দিক। মিহালকে আটকাতে নীলা এবার মরিয়া হয়ে উঠল। তার চোখে জল, কিন্তু কণ্ঠে এক কৃত্রিম রাগের শাসন এনে ফিসফিসিয়ে বলল, ভুলেও এই সিদ্ধান্ত নেবেন না, এতে আপনার চাকরিটা নিমেষেই চলে যাবে। প্রয়োজনে আমি এই ইউনিভার্সিটি ছেড়ে অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাব। তবু এমনটা করবেন না, নয়তো আমি কিন্তু জীবনেও আর কোনোদিন আপনার সাথে কথা বলবো না। নীলার এই শেষ অস্ত্র মিহালকে বাইরে থেকে স্তব্ধ করে দিলেও তার ভেতরের সিদ্ধান্তকে নড়াতে পারল না। সে মুখে আট্টু শব্দটিও করল না, শুধু এক পলক নীলার দিকে তাকিয়ে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল। এরপর কি ঘটতে চলেছে তার ভয়াবহ পরিণতির জন্য নিজেকে মানসিকভাবে পুরোপুরি তৈরি করে নিল সে। হঠাৎ মিহাল সবার সামনে এক ঝটকায় নীলার হাতটা শক্ত করে চেপে ধরল। কোনো বাধা, কোনো লোক লজ্জায় তোয়াক্কা না করে সে নীলাকে টেনে নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। তার গন্তব্য ক্যাম্পাসের মাঠের মাঝখানে থাকা সেই বিশাল অ্যানাউন্সমেন্ট স্টেজ। নীলা দিশেহারা হয়ে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু মিহালের সেই লোহার মতো কঠিন হাতের বাঁধন আলগা হলো না। প্রতিবারই সে ব্যর্থ হলো। মিহাল এত শক্ত করে তার কবজি চেপে ধরেছে যে নীলা বেশ ব্যথা পাচ্ছিল। সেই সাথে এক অজানা ভীতি তার পুরো শরীরে ছড়িয়ে পড়ছিল। মিহালের মাথায় এখন কি চলছে সে জানে না, তবে এটুকু খুব ভালো করেই বুঝে গেছে তার সম্মান রক্ষা করতে মিহাল আজ যে কোনো চরম সিদ্ধান্ত নিতে পারে। মিহালের এই আকস্মিক ও দুঃসাহসিক পদক্ষেপ দেখে পুরো ক্যাম্পাসে শোরগোল পড়ে গেল। তাদের পেছন পেছন কৌতূহলী স্টুডেন্ট, স্তম্ভিত প্রফেসর আর ক্রুদ্ধ প্রিন্সিপাল সবাই মাঠের দিকে ছুটে এলেন। মিহাল নীলাকে প্রায় টেনে অ্যানাউন্সমেন্ট স্টেজের ওপর নিয়ে দাঁড় করালো। নীলা তখন পুরোপুরি কাণ্ডজ্ঞানহীন, উন্মাদের মতো মিহালকে ধাক্কা দিয়ে যাচ্ছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মিহাল যেন এক অনর পাহাড়। কোনো উপায় না পেয়ে নীলা কান্নায় ভেঙে পড়ে মিহালের হাতের বাহুতে, বুকে এলোপাথারি কিল থাপ্পড় মারতে লাগলো। মিহাল কি করতে চলেছে তা সে পুরোপুরি আন্দাজ করতে পেরেছে। সে কোনোভাবেই চায় না মিহাল তার জন্য নিজের এত বছরের তিল তিল করে করা ক্যারিয়ার এভাবে ধ্বংস করে দিক। ছোটবেলা থেকেই মিহালের স্বপ্ন ছিল একজন আদর্শ প্রফেসর হওয়া, আর এই নামকরা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে যোগ দেওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মিহালের মা মিনা মির্জা নীলাকে কতবার গল্পের ছলে মিহালের এই স্বপ্নের কথা বলেছেন। ভালোবাসার মানুষের সেই অজন্ম লালিত স্বপ্ন এভাবে চোখের সামনে ধুলোয় মিশে যাবে তা নীলা সইবে কি করে। তাই তো সে অবুঝের মতো মিহালকে আঘাত করে থামানোর চেষ্টা করছে, বুকফাটা আর্তনাদ করছে, কিন্তু মিহাল আজ বধির। তার সমস্ত সত্তা জুড়ে তখন শুধুই তার নীলাঞ্জনার সম্মান ফিরিয়ে দেওয়ার জেদ।
মিহাল স্টেজের মাইক অন করল। নীলা তখনও মরিয়া হয়ে মিহালের সেই লোহার মতো শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছিল। মিহাল এক পলক নীলার অশ্রুসজল মুখের দিকে তাকালো। পরক্ষণেই হাতের বাঁধনটা আলগা করে দিল সে। তবে নীলাকে মুক্ত করার জন্য নয়, চোখের পলকে নিজের শক্ত একজন হাত নীলার কোমরে জড়িয়ে ধরে তাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নিল। স্টেজের নিচে দাঁড়িয়ে থাকা প্রিন্সিপাল থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রী সবাই এই দৃশ্য দেখে স্তব্ধ, বাক্যহারা। যারা এতক্ষণ মাঠের আশেপাশে ঘোরাঘুরি করছিল তারাও কৌতূহলের জোয়ারে ভেসে বিলবিল করে স্টেজের কাছে জড়ো হতে লাগলো। নীলা পলকহীন দৃষ্টিতে মিহালের চোখের দিকে তাকিয়ে রইল। সে তার অবাধ্য মাথাটা অনবরত নেড়ে মিহালকে এক বুক আকতি নিয়ে নিষেধ করে যাচ্ছিল, কিন্তু অতিরিক্ত ভয়ে আর কান্নায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, চোখ দুটো নোনা জলে টইটুম্বুর। নীলা অসহায়ের মতো চোখ দুটো বন্ধ করতেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা তপ্ত জল। মিহাল আর একটা সেকেন্ডও দেরি করল না, সবার সামনে মাথা নিচু করে নীলার গলা বেয়ে গড়িয়ে পড়া সেই জল নিজের ঠোঁট দিয়ে পরম যত্নে শুষে নিল। এই দৃশ্য দেখে উপস্থিত সবার চোখ ছানাপড়া হয়ে গেল। লিসার তো রাগে আর অপমানে মাথা ঘুরতে লাগলো। পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে তার। অন্যদিকে ইকরা আড়লে দাঁড়িয়ে ঠোঁটের কোণে মুস্কি হাসি ফুটিয়ে পুরো ঘটনাটি নিজের ফোনে ভিডিও করে রাখছিল। শুধু ইকরাই নয়, ভিড়ের মাঝখান থেকে আরও অনেক স্টুডেন্ট এই রোমাঞ্চকর মুহূর্তের ভিডিও করা শুরু করে দিল। চারপাশ থেকে কেউ কেউ রোমাঞ্চে হাততালি দিয়ে উঠল, আবার কেউ কেউ জোরে শীষ বাজিয়ে মাঠ কাঁপিয়ে তুলল। নীলার চোখের জল মুছে দিয়ে মিহাল পরম ভালোবাসায় তার গভীর আশ্বাসে তার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। এরপর সমস্ত দ্বিধাদ্বন্দ্ব আর ভীতি ঝেড়ে ফেলে সে সরাসরি স্টেজের সামনে থাকা মাইকটার দিকে মুখ বাড়ালো, গলা পরিষ্কার করে বলতে শুরু করলো। I am Professor Mihal Khan, the husband of Neela Mirza. This is my actual identity. My second introduction is that I'm a professor at this university. And yes, Mrs. Neela is mine. So no one will say anything disrespectful about her. I don't like anyone commenting on what belongs to me. এটা কোনো বক্তব্য ছিল না, বরং ছিল জানান দেয়া। মিহালের কথার ধরনে অধিকার ছিল, ছিল পজিটিভনেস। নীলা নিষ্পলকভাবে তাকিয়ে আছে মিহালের দিকে। মিহাল এবার নীলার দিকে তাকালো, তারপর আবার সবার সামনে নীলার কপালে চুমু খেয়ে মাইকের দিকে মুখ করে বলল, Don't mess with her and respect my lovely wife. I love her so much. If anyone try to harass her, I'll make sure his or her life becomes a living hell. মিহালের কথা শেষ হতে না হতে ইউনিভার্সিটিতে তালের শব্দে মেতে উঠল। ছেলেমেয়েরা তো সিটি বাজাচ্ছে, এমনকি অন্যান্য প্রফেসর এবং প্রিন্সিপাল স্বয়ং নিজেও, যা দেখে লিসা সহ্য করতে পারল না। লিসার আগে ফুসতে ফুসতে নিজের বাবার হাত ধরে ভিড় ঠেলে এক কোণে চলে এলো। মাঠের এক কোণে এসে ক্ষিপ্ত স্বরে বলল, বাবা, তুমি কি করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিয়েছ? ভুলে যেও না, প্রফেসর মিহাল তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। কন্ট্রাক্ট পেপারে পরিষ্কার লেখা ছিল চাকরি পাওয়ার পর প্রথম 3 বছরের ভেতর সে বিয়ে করতে পারবে না, অথচ 2 বছর পার হতে না হতেই সে বিয়ে করে বসে আছে। প্রিন্সিপাল মেয়ের কথা শুনে কিছুক্ষণ চুপ করে ভাবলেন। মিহালের মতো একজন যোগ্য প্রফেসরকে হারানো ইউনিভার্সিটির জন্য বড় ক্ষতি। তিনি নরম গলায় বললেন, কিন্তু লিসা, নিহালকে দেখে বোঝা গেল সে মেয়েটিকে কতটা ভালোবাসে। এটা নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। আমি জানি তুমি নিহালকে পছন্দ করতে, কিন্তু প্রিন্সেস, তুমি নিজের ক্যারিয়ারে ফোকাস করো। এর চেয়ে আরও অনেক ভালো ছেলে পাবে। বাবার মুখে এমন সান্ত্বনা শুনে লিসার পিত্তি জ্বলে গেল। সে চরম বিরক্ত হয়ে পা ঠুকে বলল, উফ ড্যাড, বি প্রফেশনাল। ভুলে যেও না, সে নিজ হাতে ওই চুক্তিতে সই করেছিল। তুমি একজন প্রিন্সিপাল হয়ে নিজের প্রফেশনাল নীতি কি করে ভুলে যাচ্ছ? তোমার এখনই এর একটা শক্ত ব্যবস্থা নেওয়া উচিত। লিসা দম্বার পাত্রী নয়। সে বিভিন্নভাবে নানান রকম যুক্তি আর আবেগের জাল বুড়িয়ে তার বাবাকে ম্যানিপুলেট করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল। অবশেষে তার সেই বিষাক্ত চাতুর্য কাজ করল। প্রিন্সিপালের মনে হলো লিসার কথাই ঠিক।
আইন সবার জন্য সমান। মিহাল চুক্তি ভঙ্গ করেছে। তিনি গম্ভীর মুখে সিদ্ধান্ত নিলেন মিহালকে চাকরি থেকে ডিসমিসড করা হবে। নিজের সেই চূড়ান্ত সিদ্ধান্তের কথা মেয়েকে জানিয়ে প্রিন্সিপাল আবার ভিড়ের ভেতর ঢুকে পড়লেন। কিন্তু লিসার মুখে জয়ের হাসির বদলে এক চরম হতাশা নেমে এলো। তার পুরো প্ল্যানটাই উল্টো ঘুরে ফ্লপ হয়ে গেল। সে চেয়েছিল বাবার ক্ষমতার জোর খাটিয়ে নীলার চরিত্র হনন করে মিহালের সাথে তার বিয়েটা ভেঙে দিতে, যাতে মিহালকে সে নিজে পেতে পারে। কিন্তু তার বাবা তো উল্টো নিয়ম কানুনের দোহাই দিয়ে মিহালকে চাকরি থেকে তাড়িয়ে তাকে ক্যাম্পাস থেকে দূরে সরিয়ে দিয়েছে। চাকরি হারালে মিহাল তো নীলাকে নিয়ে চিরতরে চলে যাবে। নিজের এমন বোকামিতে এখন নিজের উপরই লিসার চরম রাগ হতে লাগলো। লিসার বাবা ভিড় ঠেলে একদম স্টেজে উঠে পড়লেন। মিহালের হাত থেকে মাইকটা প্রায় কেড়ে নিয়ে নিজের সামনে টেনে নিলেন তিনি। পুরো মাঠ জুড়ে তার গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। তিনি ফার্সি ভাষায় বললেন, প্রফেসর নিহালকে এই মুহূর্ত থেকে এই ইউনিভার্সিটি থেকে ডিসমিস করা হলো, কারণ সে তার চাকরির চুক্তি ভঙ্গ করেছে। ঘোষণাটি দিয়েই প্রিন্সিপাল আর এক মুহূর্ত দাঁড়ালেন না, স্টেজ থেকে নেমে গেলেন। এই আকস্মিক অ্যানাউন্সমেন্ট শুনে পুরো মাঠ জুড়ে এক পিনপতন নীরবতা নেমে এলো। সবাই স্তম্ভিত হয়ে গেল। নীলার চোখের বাঁধ ভেঙে নোনা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। তার আশঙ্কাই সত্যি হলো। নিজের ভালোবাসার মানুষের ক্যারিয়ারটা তার জন্যই আজ ধ্বংস হয়ে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। মিহালের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। অথচ মিহালের ঠোঁটের কোণে তখন খেলা করছিল এক টুকরো শান্ত তৃপ্তির হাসি। সে তো আগে থেকেই জানত এই সত্যিটা প্রকাশ পেলে তার চাকরিটা চলে যাবে। কিন্তু তার এই হাসির কারণ কিছুক্ষণ আগেও যে মানুষগুলো তার নীলাঞ্জনাকে নিয়ে নোংরা মন্তব্য করছিল, আজ তারাই সবাই আসল সত্যিটা জেনে গেছে। সবাই বুঝে গেছে তার নীলাঞ্জনা কতটা পবিত্র, কতটা নির্দোষ। স্ত্রীর সম্মান ফিরে পাওয়ার এই আনন্দের কাছে একটা চাকরি হারানো মিহালের কাছে তখন বড্ড তুচ্ছ। কিন্তু পরক্ষণেই যখন সে অনুভব করল তার বুকের মাঝে মিশে থাকা নীলাঞ্জনা তীব্র অপরাধবোধে কেঁদে চলেছে, তখন মিহালের ঠোঁটের সেই হাসি নিমিষেই মিলিয়ে গেল। নীলার এই কান্না সে সইতে পারে না। সে নীলাকে আরও শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে স্টেজ থেকে নেমে এলো। সামনে দাঁড়িয়ে থাকা ইকরার হাতে নীলার ব্যাগটা ধরিয়ে দিয়ে শান্ত গলায় বলল, ব্যাগটা ওর ক্লাসে রেখে এসো। আমি ওকে নিয়ে আমার কেবিনে যাচ্ছি। কিছুক্ষণ পর শান্ত করে ক্লাসে পাঠিয়ে দেবো। ইকরা সশ্রদ্ধ চোখে মাথা নেড়ে ব্যাগটা নিয়ে ক্লাসরুমের দিকে রওনা দিল। নীলা তখনও মিহারের বুকে মাথা গুজে অবিরাম কেঁদে চলেছে আর মনে মনে নিজেকেই এই সব কিছুর জন্য দায়ী করে যাচ্ছে। মিহাল নীলাকে আলতো করে আগলে নিয়ে নিজের জন্য বরাদ্দ থাকা সেই অফিসিয়াল কেবিনের দিকে এগিয়ে গেল। সে ভালো করে জানে আর কিছুক্ষণ পর এই কেবিনের উপর তার কোনো অধিকার থাকবে না। কিন্তু ক্যাম্পাস ছাড়ার আগে তার নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, তার ভেঙে পড়া নীলাঞ্জনাকে মানসিকভাবে শক্ত করে তুলতে হবে। তারা যখন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, ক্যাম্পাসের প্রতিটি চোখ তখন তাদের দিকে নিবদ্ধ ছিল। কিছু মেয়ে নীলার দিকে তাকিয়ে মনে মনে বলছিল, আবার লিসার মতো কিছু হিংসুটে মেয়ে নীলার এই সৌভাগ্য দেখে ভেতরে ভেতরে ঈর্ষায় জ্বলে পুড়ে মরছিল। মিহাল নীলাকে নিয়ে নিজের কেবিনে ঢুকে পড়ল এবং কেবিনের দরজা লাগিয়ে দিল। তারপর নীলাকে তার বসার স্থানে বসিয়ে সে নীলার সামনে হাঁটু গেড়ে বসলো এবং নীলার মুখ থেকে মাস্ক খুলে ফেলল। মেয়েটার মুখ একদম ভিজে আছে চোখের পানি এবং ঘামের কারণে। মিহাল প্যান্টের পকেট থেকে রুমাল বের করে সুন্দর করে নীলার মুখ মুছিয়ে দিল। নীলার চোখ থেকে এখনো জল গড়িয়ে পড়ছে। মিহাল নীলার মুখ মুছিয়ে দিয়ে রুমালটি টেবিলের উপর রাখলো। তারপর ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, কান্না করার কারণ? নীলা কান্না ভেজা কণ্ঠে বলল, আমার জন্য আপনার স্বপ্নের চাকরি চলে গেল। আমাকে যদি সবার সামনে নিজের স্ত্রী হিসেবে দাবি না করতেন তাহলে আপনার চাকরি যেত না। মিহাল হাসল। এক চাকরি গেলে 10 চাকরি আসবে, কিন্তু তুমি আমার বউ, আমার ভালোবাসা। ভালোবাসা একেবারে গেলে দ্বিতীয়বার আর পাওয়া যায় না নীলাঞ্জনা। নীলা নাক টানলো। মিহাল ঠোঁট কামড়ে হাসল। তারপর কিছুটা রাগী ভাব নিয়ে বলল, তুমি আগের নীলা নেই এখন আর। নীলা অবাক হলো। তার কান্না থামলো। সে নাক টেনে মিহালকে জিজ্ঞেস করল। মানে? মিহাল এক বুক হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আগের নীলা ছিল তেজি, জেদি আর প্রতিবাদী, কিন্তু এখনকার নীলা কেমন যেন আনমনা আর দুর্বল হয়ে যাচ্ছে।
মিহালের এই অপ্রত্যাশিত কথাগুলো শুনে নীলার কান্না এক নিমেষেই বন্ধ হয়ে গেল। সে বিস্ময় ভরা চোখে মিহালের দিকে তাকালো। মিহাল নীলার গালে নিজের হাতটা আলতো করে রাখলো। তার স্পর্শে এক অদ্ভুত ও আদিম ভরসা ছিল। সে নীলার চোখের ভাষা পড়ে নেয়ার মতো করে বলতে লাগলো, তুমি আমার সামনে কান্না করছো, তাতে আমার কোনো আপত্তি নেই নীলাঞ্জনা। আমার কাছে তুমি সবসময় একটা খোলা বইয়ের মতোই থাকবে। কিন্তু আমি কোনোদিনও চাই না তুমি এইভাবে ভেতরে ভেতরে দুর্বল হয়ে যাও, বিশেষ করে যখন আমি নিজে তোমার পাশে ছায়ার মতো আছি। মিহাল একটু থামলো। তার চোখ দুটো গভীর অনুরাগে চকচক করে উঠল।